বেহালা ট্রাম ডিপো হতে প্রায় আধ মাইলটাক দূরে দীননাথ কুণ্ডু মহাশয়ের প্রাসাদোপম লাল রঙের সুবৃহৎ অট্টালিকা। দীননাথের পিতা ভবনাথ গত মহাযুদ্ধের কিছুদিন আগে বড়বাজারে ছোট্ট একটা টিনের সিঁড়ির নিচে ছোটোখাটো লোহা লক্করের দোকান খুলেছিলেন। 1914 সনের যুদ্ধের বাজারে প্রভূত লাভ করে তিনি ক্রমে সেই ছোট্ট দোকান হতে প্রকাণ্ড লোহার ব্যবসা ফেঁদে বসেন। চিরচঞ্চলা লক্ষ্মী অচঞ্চল হয়েই কুণ্ডু ভবনে স্থায়ী আসন নিলেন সেই থেকেই। পিতার মৃত্যুর পর দীননাথ ব্যবসাকে আরও বাড়িয়ে তোলেন এবং বর্তমানে মহাযুদ্ধের বাজারে গভর্নমেন্টের সঙ্গে বড় বড় চুক্তি নিয়ে আজ তিনি প্রায় কোটিপতি বললেও ভুল হয় না। দীননাথের একমাত্র পুত্র হরনাথের বৌভাত উপলক্ষে আগামীকাল বিরাট উৎসব ও ভোজের আয়োজন হয়েছে। দীননাথের সুবৃহৎ অট্টালিকা সেই আসন্ন উৎসব উপলক্ষে পত্র পুষ্প পল্লবে নিমন্ত্রিত অভ্যাগতদের কলকণ্ঠে মুখরিত। সুমধুর সানাইয়ের ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। কিন্তু এমন আনন্দের দিনেও দীননাথের মনের মধ্যে এতটুকু সুখ নেই। দীননাথের বয়স 50-এর কাছাকাছি, কিন্তু দেহ তার সম্পূর্ণ সবল ও সুস্থ। কোথাও এতটুকু ভাঙনও ধরেনি। খাটো এবং সবল চেহারা। যদিও কৃপণ বলে দীননাথের যথেষ্টই দুর্নাম আছে, তথাপি একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষে তিনি দুহাতেই খরচ করছেন। দীননাথের মাথার মধ্যেই কেবলই ঘুরছে মারণ ভোমরার পত্রের কথা। 30,000 টাকার দাবি, এবং কাল সেই দিন। পুলিশ কমিশনারকে সংবাদ দিয়েছিলেন, তারা পুরোপুরিভাবেই সাহায্য করবেন এই আশ্বাসই দিয়েছেন। কিন্তু তবুও তার মনে শান্তি নেই, কেননা মারণ ভোমরার শক্তির কথা তার ভালো করেই জানা। হাজার সশস্ত্র পুলিশ প্রহরীও মারণ ভোমরার গতি রোধ করতে পারে না। একবার তার মনে হচ্ছে অত হাঙ্গামার মধ্যে না গিয়ে টাকাটা দিয়ে দিলেই হয়। কিন্তু 30,000 টাকার মায়া চিরকৃপণ দীননাথকে পরক্ষণেই যেন কাবু করে ফেলে। কাউকেই তিনি এই ভয়ঙ্কর আসন্নবর্তী বিপদের কথা বলেননি, আর সবাইকে বলেই বা কী হবে? মিথ্যে শুধু একটা আতঙ্ক ও গোলমাল বাড়িয়ে তোলা বই তো নয়। দীননাথ কুণ্ডুর বাড়িটা খুঁজে নিতে সুব্রতকে বিশেষ বেগ পেতে হয়নি। বাইরে সজ্জিত কক্ষে সুব্রত নিজের নামাঙ্কিত একখানা কার্ড দীননাথের এক ভৃত্যের হাতে ভিতরে পাঠিয়ে দিল। একটু পরেই ব্যস্ত সমস্ত ভৃত্যের সঙ্গে সঙ্গে দীননাথ এসে কক্ষে প্রবেশ করলেন। হে, নমস্কার নমস্কার সুব্রত বাবু। সুব্রত বললে, মারণ ভোমরার ব্যাপার নিয়েই কমিশনার সাহেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হ্যাঁ, সকালে তিনি আমায় ফোনে আপনার সম্পর্কে সব কথাই বলেছেন। এতক্ষণ আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। চলুন আমার উপরের ঘরে, এই নিরিবিলিতে সব কথা হবে। চলুন। দুজনে এসে দোতলায় দীননাথের প্রাইভেট ঘরে ঢুকলেন। ঘরখানি দোতলার উপরে এক কোণে, দীননাথের শয়নকক্ষের সংলগ্ন। মাঝারি গোছের ঘরখানি বহুমূল্য আসবাবে আধুনিক রুচিসম্মতভাবে সাজানো। ঘরের মধ্যে প্রবেশ করে ওরা দুজনে দুখানা সোফা অধিকার করে বসলেন। দীননাথ কুণ্ডু বলছিলেন, এত বড় আনন্দের দিনে কি দুশ্চিন্তা বলুন তো সুব্রতবাবু। বেটা ঠিক সময় বুঝেই কোপটা মেরেছে। সুব্রত হাসতে হাসতে বললেন, হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়েই সে কালকের দিনটি ধার্য করেছে কুণ্ডুমশাই। কুণ্ডুমশাই শুরু করলেন, কিন্তু এখন কথা হচ্ছে তার নির্দেশ মতো টাকাটা আমি ব্যাংক থেকে গতকালই তুলে এনেছি এবং ঠিক করেছি তার নির্দিষ্ট স্থান মতো টাকাটা আমি সেখানেই রাখব। কারণ নির্দিষ্ট জায়গায় টাকা রাখা হয়েছে জানলে সে অন্তত আমাকে প্রাণে মারবার চেষ্টা করবে না।
টাকা সে নিতে পারুক আর না পারুক। টাকাটা নির্দিষ্ট জায়গায় না রাখার দরুন বেথিয়ার জমিদার ও বিষ্ণুপুরের দেওয়ানের মৃত্যু হয়েছিল, কিন্তু রজতবাবু প্রাণে বেঁচে আছেন। আপনারা আমার টাকাটা বাঁচাতে পারেন ভালো, না হয় খোয়া যাবে, কিন্তু টাকা থাকলে সে নিতে পারুক আর না পারুক, অন্তত প্রাণে আমাকে মারবার চেষ্টা করবে না। না কুণ্ডুমশাই, টাকা ওখানে রাখা কোনো মতেই চলবে না। সুব্রত প্রবল বাধা দিয়ে বলে উঠল, আরে না মশাই, না, টাকা আমি রাখবই ঠিক করেছি, বাকি যা যা আপনি বলেন সেরকমই প্রস্তুত আছি। সুব্রত গুম হয়ে বসে খানিকটা কি যেন ভাবলে, তারপর বললে, বেশ তাই হবে, এখন চলুন একটিবার আপনার শয়নঘরটা দেখে আসি। হ্যাঁ আসুন। দুজনে তখনই ওই ঘরের মধ্যবর্তী এক দরজা দিয়ে তার শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলেন। কুণ্ডমশায়ের শয়নকক্ষটা আকারে বেশ বড়ই হবে, দক্ষিণ ও পূর্ব দিক খোলা, বড় বড় গড়াধীন জানালা। পূর্ব দিকে মস্ত বড় ফুলের ও ফলের বাগান, প্রায় 1 বিঘা বিস্তীর্ণ জমির ওপরে। বাগানটা দেশি বিদেশি নানা রকমের ফুলে যেন হাসছে। দক্ষিণ দিকে বড় রাস্তা, রাস্তার অপর পাশে একটা লাল রঙের একতলা বাড়ি। সুব্রত সংবাদ নিয়ে জানলে বাড়িটায় একজন ডাক্তার সপরিবারে থাকেন, কুণ্ডমশায়ের বিশেষ বন্ধু। পূর্ব দিকটা জানালার কাছাকাছি কোনো বড় গাছ নেই। সুব্রত তখন ঘরখানা ভালো করে পরীক্ষা করতে লাগলো। ঘরের আসবাবের মধ্যে একটা লোহার সিন্দুক, একটা দেরাজ, একটা পালঙ্ক, একটা আলনা ও একটা আলমারি, তাতে কয়েকটা কাপড় জামা ঝুলছে, একটা ছোট লিখবার টেবিল, খান 2 আরাম কেদারা, মেঝেতে পুরু কার্পেট বেছানো। পালঙ্কের পাশে একটা শ্বেত পাথরের গোল টেবিলের উপরে একটা বড় টেবিল ঘড়ি ও ফোন। ফ্যানের রেগুলেটর ও বাতির সুইচগুলোও সুব্রত একবার ভালো করে পরীক্ষা করে নিতেও ভুলল না। সুব্রত বললে, কাল সন্ধ্যার পর হতে এই ঘরের চারপাশে আমার লোকেরা সাধারণ বেশভূষায় ঘুরে বেড়াবে এবং আমার বিনা অনুমতিতে কেউ এ ঘরের আশেপাশে আসতে পারবে না। কুণ্ডমশাই বললেন, হ্যাঁ সে ব্যবস্থাই হবে। এরপর আরও প্রয়োজনীয় গোটাকতক উপদেশ দিয়ে সুব্রত সেদিনের মতো বিদায় নিল। আনন্দ উৎসবের কলহাসিতে সমগ্র বাড়িখানা যেন ভেঙে পড়ছে। শোন না, আজকে না আমি বেনারসিটা পরবো। আরে তুই ফুলের মালাটা নে, ফুলটা ধর, আরে গোলাপ ফুল এনে এনে। সমগ্র বাড়িখানা আলোয় আলোয় ঝলমল করছে, সানায় বাজছে ইমন কল্যাণ। শত শত লোকের গোলমাল হাসি কথাবার্তায় কান পাতায় দায়। কুণ্ডমশাই ও সুব্রত কুণ্ডমশায় শয়নঘরে দুজনা দুখানে আরাম কেদারায় অধিকার করে বসে আছেন, দুজনেই চিন্তাগ্রস্ত। অদূরে দেরাজের উপরে থাকে বাঁধা 30,000 টাকার নোট একটা রূপার রেকাবিতে রক্ষিত। ঘরে জানালা দরজা সবই বন্ধ, 1000 পাওয়ারের উজ্জ্বল এক বৈদ্যুতিক আলোয় ঘরখানি দিনের মতোই পরিষ্কার। পাশের কক্ষে সুব্রতর লোকেরা আশেপাশেও তারা অনেকক্ষণ ঘোরাফেরা করছে। রাত্রি 11টা বাজতে আর মাত্র মিনিট 15 বাকি। ঘড়ির কাঁটাটা যেন সময়ের বুকে চেপে বসে আছে, নড়তেই চায় না। এমন সময় কুণ্ডমশাইয়ের ছেলে অস্থির পদে এসে ঘরে প্রবেশ করল। বাবা, আপনাকে একটিবার এখনই নিমন্ত্রিতদের ওখানে যেতে হবে। কে এক জাতিতে মুচি ব্রাহ্মণ নিমন্ত্রিতদের সঙ্গে এক আসনে বসেছিল, তাই জানাতেই ভীষণ গোলমাল উপস্থিত হয়েছে। আরে কি জ্বালা, মুচি আবার এখানে গেল কি করে, আর মুচি এলোই বা কোথা থেকে? কিছুই জানি না, কেমন করে যে সে কোথা থেকে এলো। আপনি একবার শীঘ্র আসুন। সব কিন্তু খেতে খেতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। আরে কি করি বলুন তো সুব্রতবাবু? আপনি যান সেখানে আর লোকটাকে এখানে ধরে আনবেন, সুব্রত বলল।
অগত্যা ছেলের পিছু পিছু কুণ্ডমশাই ঘরের বাইরে চলে গেলেন। মিনিট পাঁচেক পরে সুব্রত দলের একজন ব্যস্ত সমস্ত ঘরে এসে ঢুকল। স্যার, একজন 18-19 বছরের সুন্দরী বউ এই ঘরে আসতে চাচ্ছেন। তিনি নাকি কুণ্ডুমশায়ের ভ্রাতস্পুত্র বধূ। তিনি বলছেন কুণ্ডুমশাই দেরাজের মধ্যে চাবি রেখে গেছেন, সেটা নিয়ে যেতে চান। সুব্রত কি ভাবলে, তারপর একটু পরে বললে, যাও, তাকে এ ঘরে পাঠিয়ে দাও। মূর্তি মূর্তি লক্ষ্মীর মতোই একটি 18-19 বছরের বউ এসে ঘরে প্রবেশ করলে। দামি শাড়ি ও গা ভর্তি অলঙ্কারে যেন চোখ ঝলসে যায়। মাথার উপরে স্বল্প ঘোমটা টানা। বউটি বললে, জ্যাঠামশাই দেরাজের উপরে চাবিটা ফেলে গেলেন, সেটা নিয়ে যেতে চাই। ঠিক আছে, নিয়ে যান। বউটি দেরাজের দিকে এগিয়ে গেল। সুব্রত বউটির দিকে তাকিয়ে রইল। না, কই, চাবি তো এখানে নাই। বলতে বলতে বউটি ফিরে দাঁড়ালো। দেখুন, অন্য কোথাও হয়তো ফেলে গেছেন। বউটি বিছানা ও সিন্দুকের উপর খুঁজে বের হয়ে যেতে যেতে বললে, না, পেলাম না। বউটি বোধহয় 2-3 মিনিটও যায়নি। কুণ্ডমশাই হন্তদন্ত হয়ে আর 3 জনের সঙ্গে ঘরে এসে প্রবেশ করলেন। এই নিন সুব্রত বাবু, লোকটাকে ধরে এনেছি। জীবনে একে কখনো দেখিনি, কোথা হতে যে বাড়িতে ঢুকলো। লোকটা দেখতে ভদ্রলোকের মতোই, সুশ্রী চেহারা, পোশাক পরিচ্ছদ ও পরিষ্কার এবং ফিটফাট। সুব্রত কঠোর দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বললে, কি হে, কি নাম তোমার? আগে শ্রী মনোহর দাস। এখানে তুমি এসেছো কেন? আগে খিদের জ্বালায় বাবু। খিদের জ্বালায়? বিনা নিমন্ত্রণে? আগে আমাদের মতো লোককে বাবু কে আর নিয়ন্ত্রণ করে বলুন? জানো, তুমি ট্রেসপাসের চার্জে পড়ো। কোন দুঃখে স্যার? কোন দুঃখে তা এখনই বুঝতে পারবে। এখন বলো তো, তোমার আসল নামটি কি, আর কার হুকুমেই বা এ বাড়িতে এসেছো? মাই বলছি স্যার, আসলই বলুন আর নকলই বলুন, ওইটি আমার সবেদন নীলমণি, আমার ঠাকুরমার দেওয়া একটিমাত্র নাম। ভালোই ভালোই কথা বলবে, না কথা বলাবার ব্যবস্থা করতে হবে? সুব্রত রাগত স্বরে বললে, এই কোন কথাটা বলছি না স্যার, যা জিজ্ঞাসা করছেন আগে তাই তো বলছি। এখানে কেন এসেছিলে? ওই যে বললাম বাবু, এই চারটি পেট ভরে খেতে, 3 দিন খাইনি। জাতিতে শুনলাম তুমি মুচি, তবে ব্রাহ্মণের পাশে গিয়ে বসেছিলে কেন খেতে? আর বসেই যখন ছিলে তখন গোলমাল শুরু করলে কেন? এই আগে এটা কিন্তু ঠিক ন্যায্য কথা হলো না স্যার। গোলমাল আমি করলাম কখন? ভেবেছিলাম গান্ধীজির হরিজন আন্দোলনের মতো অত বাদ বিচার বুঝি এখন আপনাদের মধ্যে নেই। আমি তো স্যার চুপচাপই খাচ্ছিলাম। হঠাৎ আমার পাশের পূজারি ব্রাহ্মণটি আমার নাম ধাম জাতি সব জিজ্ঞাসা করতে শুরু করলেন। আগে মিথ্যে কথা জীবনে তো কোনো দিন বলিনি স্যার, তাদের সত্যিটাই বলতে হলো। এর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সে কি চিৎকার, লাফালাফি! আমি যত থামাতে চাই আগে ততই সে লাফায়। আপনি বলুন না স্যার, পাশে বসে খেয়েছি বলে কি ওনার জাতটা চলে গেল? সুব্রত আর না হেসে থাকতে পারলে না। শোনো হে শ্রীমান মনোহর, তুমি যতখানি সহজে ব্যাপারটা উড়িয়ে দেবার চেষ্টা করছো, আমি ততখানি সহজে পারছি না। তোমার মতো ঘুঘু ইতিপূর্বে আমি অনেক চড়িয়েছি, এবং এও জানি তোমাদের মুখ দিয়ে বুলি কেমন করে বের করতে হয়। হ্যাঁ, একটু বেশি রকম ফাজলামি ও রহস্য করতে গিয়ে তুমি নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছ। আপাতত এখন তোমাকে হাজতে পাঠাচ্ছি, 2-4 দিন ঘানি টানো, তারপর দেখা হবে। বলে সুব্রত তার একজন সহকারীকে ডাকল। ওহে হরিপদ, একে লালবাজার থানায় নিয়ে যাও, আর আমার কথা বলে হাজতে আটকে রাখবে। আগে আবার কি ধরনের রসিকতা স্যার? না হয় বিনা নিমন্ত্রণে ভদ্রলোক হয়ে ভদ্রলোকে বাড়িতে চাটি খেতে এসেছি। তামশায় এমন কী দোষটা করেছি যে লঘু পাবে গুরুদণ্ড দিচ্ছেন?
লঘু পাপে গুরুদণ্ড আমি কাউকেই দিই না মনোহর। আমার নাম সুব্রত রায়। এবার তুমি যেতে পারো। হরিপদ, একে নিয়ে যাও। হরিপদ মনোহরের প্রবল আপত্তি সত্ত্বেও তাকে ধরে নিয়ে ঘরের বাইরে চলে গেল। সুব্রত তখন কুণ্ডু মশাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, গোল মিটল কুণ্ডু মশাই? কুণ্ডু মশাই কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় টেলিফোন বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো। কুণ্ডু মশাই রিসিভার তুলে নিলেন। হ্যালো, সুব্রতবাবু আছেন? হ্যাঁ। তাকে বলুন মারণ ভোমরা তার সঙ্গে কথা বলতে চায়। করে কাঁপতে কাঁপতে কুণ্ডু মশাই ফোন ছেড়ে দিয়ে বসে পড়লেন। কি হলো? কে কে? সুব্রত ত্রস্তে লাফিয়ে ফোনের কাছে এসে রিভলভারটা তুলে নিল। হ্যালো। হ্যালো, আমি মারণ ভোমরা কথা বলছি। ধন্যবাদ, টাকা পেলাম। সে কি? সুব্রত চকিতে দেরাজের দিকে তাকালো। না, বান্ডিলটা তো তেমনই আছে। তবে এ কথার অর্থ কি? তখনই চকিতে একটা কথা সুব্রতর মনে হতেই সে ত্রস্তপথে রিসিভারটা ফেলে দেরাজের দিকে এগিয়ে বান্ডিলটা তুলে নিল হাতে। সঙ্গে সঙ্গে সে ভীষণভাবেই চমকে উঠল। এ কি, এ তো টাকার বান্ডিল নয়। টাকার বান্ডিল কোথায় গেল? ইতিমধ্যে কুণ্ডু মশাইও উঠে এসে পাশে দাঁড়িয়েছেন। আগে কি ব্যাপার? কি কি কি? সুব্রত ততক্ষণ বান্ডিলের সুতোটা খুলে ফেলেছে। এক রাশ গান্ধী মার্কা নোট বান্ডিলে বাঁধা, সঙ্গে একটা কাগজ, তাতে লেখা, ধন্যবাদ, টাকা পেলাম, পরিবর্তে এগুলো দিয়ে গেলাম, স্বরাজ পেলে কাজে দেবে। ইতি মারণ ভোমরা। কুণ্ডু মশাইও ততক্ষণে নোটগুলি চিনতে পেরেছেন। চিৎকার করে উঠলেন, এই টাকাটা চুরি গেছে। সুব্রত ফিরে দাঁড়ালো। আপনি এ ঘর হতে যাবার 2-1 মিনিট পরে একটি বউ এ ঘরে এসে বললে সে আপনার ভ্রাতস্পুত্র বধূ। আপনি চাবি ফেলে গেছেন, চাবিটা নিতে এসেছিল। ভ্রাতস্পুত্র বধূ? আমার ভাই নেই মশাই, তার আবার বেটার বউ? উফ, কি সাংঘাতিক! এক্ষুনি সব সার্চ করব। ব্যস্ত হবেন না মশাই, সে কি আর এ বাড়ির ত্রিসীমানাতে আছে? কাজ হাসিল করে ইতিমধ্যে কোথায় উধাও হয়েছে। কিন্তু মেয়ে মানুষের কি হাত সাফায়! আমার চোখের উপর দিয়ে টাকাটা নিয়ে গেল। এখন স্পষ্টই বোঝা যাচ্ছে মনোহরকে এ বাড়িতে পাঠিয়ে একটা গোলমালের সৃষ্টি করে সেই ফাঁকে টাকা সরিয়েছে। আপনাকে না সরাতে পারলে সব ভেস্তে যাবে বলেই আপনাকে আগে থাকতে গোলমাল করে সরিয়ে নিয়ে গেছে। উফ, আবার সে আমাকে জব্দ করে গেল। নিজের অসাবধানতা ও বোকামির জন্য নিজের শরীরের মাংস যেন নিজেরই কামড়ে ছিঁড়তে ইচ্ছে করছে। কিন্তু এখন আর উপায় কি? পাখি পালিয়েছে। ক্লান্ত বিষণ্ণ মনে সুব্রত কুণ্ডু মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে চাপল। গাড়ির গদিতে হেলান দিয়ে সে চোখ বুজল। উফ, কি সাংঘাতিক কৌশলী লোকটা! যেখান দিয়ে এতটুকু সন্দেহের লেশ মাত্র ছিল না, সেখান দিয়েই বিপদ ঘনিয়ে এলো। আজকের এই মারণ ভোমরার এই অভিযান সবই হয়তো সে ব্যর্থ করতে পারত, যদি না হতভাগ্য তারকনাথ সে রাত্রে অমনভাবে বোকামি করে মারণ ভোমরার হাতে খুন হতো। তা না হলে তো সবই সে সময় জানতে পারত। তারকনাথের ব্যাপারের পরেই তো মারণ ভোমরা সাবধান হয়ে গেল। সে আড্ডা পর্যন্ত ছেড়ে চলে গেল। আজকের এ ব্যাপারের পর কিরিটিকে আর সে মুখ দেখাবেই বা কেমন করে? আর তাছাড়া পুলিশের বড় কর্তাই বা তাকে কি বলবেন? বারবার এইভাবে নিষ্ফলতা। বাড়িতে এসে সে শুতে যাবে, হঠাৎ তার খাটের ধারে টিপয়টায় নজর পড়ল।
তার নামে একখানা চিঠি, নাম ইংরেজিতে টাইপ করা। প্রিয় সুব্রতবাবু, বারবার 3বার, এবারে নিশ্চয়ই হার স্বীকার করবেন। শুনলাম আমাকে কেউ ধরে দিতে পারলে জীবিত বা মৃত 25,000 টাকা পুরস্কার দেয়া হবে। কি ইচ্ছে হচ্ছে জানেন? নিজেকে ধরিয়ে দিই, দিয়ে টাকাটা দাবি করি। কিন্তু তা কি আর আপনারা দেবেন স্যার? টাকাটা দেখছি কারো ভাগ্যেই নেই। কেননা আমাকে ধরতে পারে এমন কোনো বুদ্ধিমান ব্যক্তি এই জগতে আছে কি না, সে বিষয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে। সেবারে কিন্তু কিরিটিবাবু আমাকে প্রায় ধরে ফেলেছিলেন। বলুন না, তাকে আর একবার চেষ্টা করে দেখতে। আমারও এ জীবন আর টেনে বেড়াতে ভালো লাগছে না। ভাবছি এবার ভোল বদলিয়ে অন্য পথ নেব। চেষ্টাও যে না করেছি তা নয়, কিন্তু কথায় আছে না, চোরের মন। আমারও হয়েছে তাই। চুরি টুরি না করলে কেন যেন আমার ঘুম হয় না। নেহাত মন্দ লাগে না, বুঝলেন, এইভাবে রক্তচোষা ধনীগুলোকে জব্দ করে হিমশিম খাওয়াতে। হ্যাঁ, কাজের কথায় আসি। শুনুন, আগামী রাস পূর্ণিমার রাত্রে বিখ্যাত ভক্ত রসিক মথুরানাথের বাগবাজারের বাড়িতে এক কীর্তনের জলসা হবে। সেই জলসায় যারা আমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যেই একজন বিখ্যাত ধনী অথচ 1 নম্বরের ভণ্ড কঞ্জুস রামলাল শ্যান্নাল মশাইও আছেন। তাকে চিঠি দিয়েছি, ওই দিন জলসায় যেন তিনি 30,000 টাকার নোট বান্ডিল বেঁধে তার পকেটে নিয়ে যান। আমি সময় মতো নিয়ে নেব। আমিও জলসায় থাকবো কি না। কীর্তন আমার শুনতে বড় ভালো লাগে। আরে সেই যে ওই গানটা, শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছেন, বৃন্দা দূতি এসেছে ইনিয়ে বিনিয়ে কাঁদছে, ও গো শ্যামল কিশোর, ফিরে চলো আমাদের বৃন্দাবনে। তোমার আদরের গরবিনী শ্রী রাধা আজ তোমার বিরহে ধুলায় শয়ন নিয়েছে। পিকগণ আর গায় না, যমুনা উজান বয় না। আহা, কি সুন্দর ভাব! শুনবেন? শুনলে আর ভুলতে পারবেন না। কেবল তো চোর ডাকাতের পিছু পিছুই ছুটে ছুটে বেড়ান। আরে মশাই, একটু ভালো কাজ তো করুন। ভয় নেই, রামলাল টাকা নিয়ে যাবে সঙ্গে, নচেত সে জানে তার মৃত্যু অবধারিত। স্বয়ং ভগবানও সে মৃত্যু রোধ করতে পারবেন না, এবং যেখানেই তিনি থাকুন না কেন 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু সুনিশ্চিত। দেখুন, আরেকবার শেষ চেষ্টা করে আরেকটা সুযোগ দিচ্ছি, কেননা এটাই আমার শেষ অভিযান। আচ্ছা, আজ তবে আসি, আবার কার্যক্ষেত্রে দেখা হবে। নমস্কার। বিনয়া বনত, মারণ ভোমরা। সুব্রত চিঠিখানা আগাগোড়া 2বার পড়ল, তারপর ভাঁজ করে রেখে দিল জামার পকেটে। আজ অনেক দিন পরে একজনের মুখখানা যে কেবলই তার মনের মাঝে ভেসে ওঠে। কুন্তলা। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি, সেই আগরপাড়ার কেসটার পর। কিন্তু সেও তো আর আসেই না, কতদিনই হবে। আর তার সঙ্গে দেখা হয়নি, তা প্রায় 8-9 মাস তো বটেই। এই কেসটা মিটলে একবার নিশ্চয়ই সে তার সঙ্গে দেখা করবে। আরও একজন কি তার মনে পড়ে, দেবী। রাত্রি বুঝি শেষ হয়ে এলো। রাতের আকাশের প্রান্তে প্রথম ভোরের ফিকে আবাস। শুকতারাটা কিন্তু এখনো জ্বলছে, তেমনি দপদপ করে। ডক্টর নির্মল সেন শিলার প্রদত্ত 1000 টাকার চেকখানা ব্যাংকে ভাঙাতে গিয়ে অপ্রস্তুতের এক শেষ হয়ে গেলেন। চেকখানা বেয়ারার চেকই ছিল। ম্যানেজার ডাক্তার সেনকে তার খাস কামরায় ডেকে নিয়ে বললেন, যে অ্যাকাউন্টে শিলাদেবী তাকে চেক দিয়েছেন সেটা তার ভাই শ্রীযুক্ত রজত সেনের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। গতকাল রজতবাবু এসে ব্যাংকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, এবার হতে কোনো চেকে তার নিজের সিগনেচার না থাকলে
কেবলমাত্র শিলাদেবীর সিগনেচারেই চলবে না। বলে তিনি আরও বললেন, আমি একান্ত দুঃখিত ডাক্তার সেন, অনেক টাকার চেক আপনি অনুগ্রহ করে রজতবাবুর একটা সিগনেচার দিয়ে আনলে কালই আমি চেকটা আপনাকে ক্যাশ করে দেব। মুখখানা অপমানে কালো করে ডক্টর সেন বাসায় ফিরে এলেন। তিনি স্পষ্টই বুঝতে পারলেন ব্যাপারটা কি, এবং এতে শিলার কোনো অপরাধী নেই। তিনি ভেবেছিলেন শিলা চেকখানা পেয়ে বর্তমানে টাকার অভাবে যে কষ্টকর পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটা আপাতত এটাতেই মিটে যাবে, কিন্তু সব প্ল্যানই ভেস্তে গেল। এমন সময় রজত এসে প্রবেশ করল। রজতের সমস্ত মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতোই কালো। ডাক্তার সেন কিন্তু অত্যন্ত ভদ্রভাবেই রজতকে আহ্বান জানালেন। আসুন আসুন রজতবাবু, অনেক দিন আপনাদের বাড়ি যেতে পারিনি। সমিতির বিশেষ কতগুলো কাজে কটা দিনে এত ব্যস্ত ছিলাম। বসুন। রজত কিন্তু বসল না, দাঁড়িয়েই রইল। তারপর একসময় গম্ভীর স্বরে বলল, ডাক্তার সেন, আমার বোন শিলা আপনাকে একটা 1,000 টাকা চেক দিয়ে গেছে, সেটা আমি ফেরত চাই। হ্যাঁ, দিয়েছেন আপনার বোন, আপনি ফেরত চাইছেন কেন? কারণ শিলা ছেলে মানুষ, তাকে আপনি ভুলিয়ে ভালিয়ে টাকাটা আদায় করেছেন। নিমেষে ডাক্তারের চোখ জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন এবং মৃদু হেসে বললেন, রজতবাবু, ঠকানো আমার ব্যবসা নয়। ইচ্ছে করলে আপনি নিজের বোনকে একটু কষ্ট করে জিজ্ঞাসা করলেই ব্যাপারটা স্পষ্ট জানতে পারবেন। শুনুন ডাক্তার সেন, আপনাকে ভদ্রলোক জেনেই বন্ধুভাবে আপনাকে আমি আমার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার আসল রূপ তখন আমার চোখে পড়েনি। নইলে। রুক্ষ স্বরে ডাক্তার বাধা দিলেন, রজতবাবু, মনে রাখবেন এটা আমার বাড়ি, আপনার প্রাসাদ নয়। থামুন মশাই, চোখ রাঙাচ্ছেন কাকে? এ আমার দলের সঙ্গী নয়। ব্যাস, আর না, এরপর আপনার সঙ্গে আমার আর কোনো কথাই হতে পারে না। আপনি সহজ ভদ্রতাটুকু পর্যন্ত ভুলে গেছেন। রজত তখন রাগে ফুলছে, বললে, শিলাকে কোথায় লুকিয়ে রেখেছেন? ডাক্তার সেন। সত্যি সত্যি ডাক্তার সেন এবার ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালেন। বললেন, সে কি, শিলাদেবী কোথায়? বাড়িতে নেই? সে কথাই আপনার কাছে জানতে চাই। আপনার প্ররোচনায় শিলা আজ 3 দিন বাড়ি ছেড়ে চলে এসেছে। বলুন, সে কোথায়? সহজে যদি আপনি সব কথা আমাকে খুলে না বলেন, তবে আপনাকে আমি পুলিশে দেব। তখন বুঝবেন কত ধানে কত চাল হয়। ডাক্তার সেন। রজতের ক্রমবর্ধমান অসভ্যতা সহ্য করতে পারছিলেন না। এবার ধীরে ধীরে গম্ভীর স্বরে ডক্টর সেন বললেন, শুনুন রজতবাবু, আমি জানি না আপনার বোন কোথায়, আর জানলেও বলতাম না। এখন আপনি যেতে পারেন। সোজা আঙুলে ঘির বেয়ে হয় না, আমি জানতাম। বেশ, চেকটা দেবেন কি না? না, দেবার প্রয়োজন হলে যিনি দিয়েছেন তাকেই ফেরত দেব। বেশ, তাই দেবেন। কেননা সেই যাবার সময় আমাকে বলে গেছিল চেকটা আপনার কাছ হতে ফিরিয়ে নিয়ে যেতে। তিনি কথা বলে গেছেন? শিলা বললে কথা? ডাক্তার সেনে যেন বিস্ময়ের আর সীমা নেই, কিন্তু সহসা খানিক্ষণ কি ভেবে আবার বললেন, বেশ, তাহলে তাকেই ফেরত দেব। যেচে এসে এই প্রহসনটা তিনি আমার সঙ্গে না করলেও পারতেন। টাকা যে মানুষকে এতখানি নিচে নামিয়ে নিয়ে আসতে পারে, আপনাদের 2 ভাই বোন তার পরিচয় দিচ্ছেন। আপনাদের দুজনকে দেখবার আগে এ ধারণাও আমার ছিল না। আপনি চলে যান রজতবাবু, আপনার বোনের সঙ্গে দেখা হলেই তাকে আমি অক্ষত চেকটা ফেরত দেব। বলতে বলতে স্তম্ভিত রজতকে এক প্রকার অগ্রাহ্য করে দ্রুত পদে ডাক্তার সেন পাশের ঘরে চলে গেলেন। সে রাত্রে একটিবারের জন্যেও ডাক্তার সেন 2 চোখের পাতা এক করতে পারলেন না। এত বড় মর্মান্তিক আঘাত শেষ পর্যন্ত যে শিলার কাছ থেকে কোনোদিন আসতে পারে,
এ কথা তার স্বপ্নেরও অগোচর ছিল। শিলা, সেই শান্ত ধীর শিলা, শেষ পর্যন্ত এই করলে? কি প্রয়োজন ছিল তাকে এভাবে অপমান করার? সত্যি কি বিচিত্রই না এই নারী জাতি। তার এতখানি আশার রঙিন স্বপ্ন নিমেষে শিলা এমনি করেই চুরমার করে দিয়ে গেল। হায় অর্থ! মানুষের মনকে তুমি এত জঘন্য আর নীচই না করে তোলো। পরের দিন ডাকে ডক্টর সেন শিলার একখানা চিঠি পেলেন। পরম শ্রদ্ধাস্পদেশু, আমি চিরজন্মের মতোই বিলাসের প্রাসাদ ত্যাগ করে চলে এসেছি। আপনাদের পথই আমি বেছে নিলাম। সেখানে যেন আমার প্রাণ হাঁপিয়ে উঠেছিল। এখানকার গার্লস স্কুলে আপাতত আমি প্রধানা শিক্ষয়িত্রীর পদ নিয়েছি। বেশ লাগছে আমার এই জীবন। এবারে আশা করি আপনাদের সমিতি সভ্য তালিকাভুক্ত করতে আমাকে আর আপনার কোনো আপত্তি থাকবে না। আমি ভালোই আছি, কুশল প্রার্থনীয়। প্রণতা শিলা, বাগনান গার্লস স্কুল, পোস্ট বাগনান, জেলা হাওড়া। তখনই ডাক্তার সেন শিলার চিঠির জবাব দিলেন। সুচরিতাশু, আপনার পত্রখানা পেলাম, সেই সঙ্গে আপনার চেকখানা ফেরত পাঠালাম। আপনার দাদার মুখে সবই জানলাম, কিন্তু একজন গরিবকে নিয়ে এভাবে অপমানের খেলা না খেললেও বিশেষ কিছু এসে যেত না। জানি ধনীর খেয়ালেরও অন্ত নেই। চেকখানা দাদার মুখ দিয়ে ফেরত না চেয়ে নিজে চাইলে কি আমি দিতাম না? যাক, জীবনে এ শিক্ষাটা বাকি ছিল, তাও হয়ে গেল। আর একটা কথা, আপনারা ধনীরা চিরদিনই মনে রাখবেন, গরিব হলেও আমাদের আত্মসম্মান জ্ঞান আপনাদের চাইতে কোনো অংশে কম নয়, এবং ধনীর সাহায্য না পেলেও প্রলয় সংঘ তার বাঁচবার পথ আপনিই করে নিতে পারবে নিজের গৌরবে। ধন্যবাদ। ভবতেয় নির্মল সেন। শিলাকে চিঠিখানা লিখে তক্ষুনি ডাক্তার সেন ভৃত্যের হাতে ডাকে ঘরে ফেলতে পাঠিয়ে দিলেন। রজত এখানে আসবার পর হতে ডাক্তার সেনের মনের মধ্যে যে অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল, চিঠিখানা লিখে সেটা ডাকে পাঠাবার পর যেন অনেকটা প্রশমিত হলো। এমনিই হয়, যেখানে হতে আঘাতের কোনো সম্ভাবনাই নেই, সেখান হতেই যখন অতর্কিতে আঘাত এসে হাজির হয়, তখন মানুষ এমনই দিশেহারা হয়ে পড়ে। তখন আর তার ভালো মন্দটুকু বিচার করে দেখবার মতনও মনের অবস্থা বা ইচ্ছে থাকে না। কিন্তু আশ্চর্য, ডাক্তার সেন যদি একটিবার সমগ্র ব্যাপারটা আগাগোড়া ভালো করে একটু তলিয়ে দেখতেন, তবে হয়তো এই ব্যাপারে সবটুকুই তাঁর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেত। ইন্টালিতে হররাথের বাড়িতে সমিতির একটা মিটিং হবার কথা, কিন্তু ডাক্তার সেনের এতটুকু ইচ্ছে নেই যে সেখানে যান। কর্তব্যের আহ্বানে হয়তো তাকে যেতেই হবে, কিন্তু মন যেন কিছুতেই সরে না। এমন সময় সুখময়দা এসে ঘরে প্রবেশ করলেন। এই যে ডাক্তার, এ কি এখনো প্রস্তুত হওনি? মিটিংয়ে যাবে না নাকি? আসুন সুখময়দা, বসুন। সুখময় একটা চেয়ারের উপরে বসতে বসতে বললেন, সন্ধে হয়ে গেল, এখনো ঘরের আলো জ্বালাওনি কেন? ইচ্ছে করেই জ্বালাইনি সুখময়দা, অন্ধকারই বেশ ভালো লাগছিল। তুমি হাসালে ডাক্তার, প্রলয় সংঘের পরিচালক তুমি, তোমার মুখে এ কথা শোভা পায় না ভাই। জীবনের ভিতরটা আমাদের অন্ধকারেই ঢাকা, তারপরে বাইরেরটা আর নাই বা অন্ধকার করে রাখলাম। কিন্তু ব্যাপার কি বলো তো, ক্লান্ত নাকি রনি? কি যে আপনি বলেন সুখময়দা, এইভাবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকাকে আপনি রন বলেন, আর তাতে আবার ক্লান্তি? সুখময়দা ততক্ষণে উঠে বিজলি বাতি জ্বেলে দিয়েছেন। কিন্তু তোমার মুখ যে বলছে ভাই, কি যেন একটা তোমার হয়েছে।
জানো তো আমাদের কবি প্রবাল কি বলে? ওরে প্রলয় পথের যাত্রী, ঝেড়ে ফেল তোর যত অবসাদ, ক্লান্তি, বিরস ব্যথা, ফেলে আসা জীবনের তোর যত ব্যর্থতা। সম্মুখে তোর কণ্টকে ভরা দীর্ঘ যাত্রাপথ, ঘনায়ে আসিছে ঘোর তিমির রাত্রি। এই তো যাত্রাপথ। থামিস নে ওরে, থামিস নে, নেইকো আলো সেই নিশানা, তাই কি অভিমান? ওরে ভুলিস নে রে, ভুলিস নে, এই তো সবে হলে শুরু তোর সত্য অভিযান। চলো চলো, মিটিংয়ে যেতে হবে, 7:15 প্রায় বাজে, 8:30টায় মিটিং বসবার কথা। কিন্তু গিয়ে কি হবে সুখময়দা? যে টাকার উপর নির্ভর করে আজকের এই মিটিং কল করা হয়েছিল তার সবটাই ভেস্তে গেছে। তার মানে শিলার দেওয়া 1000 টাকার চেক ভাঙানো গেল না। কেন? রজতবাবু ব্যাংকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে সব নাকচ করে দিয়েছেন। আজকে সমস্ত ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল। ডক্টর সেন একটু একটু করে সুখময়ের কাছে সব কিছু খুলে বললেন। সমস্ত শুনে হঠাৎ যেন সুখময়ের দুটি চক্ষু হিংস্র সাপদের মতোই দপ করে জ্বলে উঠল। কিন্তু পরক্ষণেই প্রশান্ত হাসিতে চোখ দুটি তার ঝলমল করে উঠল। স্মিতভাবে বললেন, এর জন্য দুঃখ করো না ডাক্তার। কিউটে সাপ কি তার ধর্ম ছাড়তে পারে? ভাই, কথায় আছে অঙ্গা শত ধৌতেন মলিনতং মুঞ্চতি। কিন্তু শিলা যে এমনটা করবে এ যেন আমার ধারণারও অতীত ছিল সুখময়দা। কেন সে চেকটা নিজে চেয়ে নিলে না? এভাবে আমাকে অপমান করবার তার কি কোনো দরকার ছিল? অপমান সে তোমাকে করেনি ডাক্তার, করেছে তার নারীত্বকে। কিন্তু ভুলও তো হতে পারে আমাদের ভাই। তার হয়তো একটা কৈফিয়তও থাকতে পারে। সেটা না শুনেই একতরফা বিচার করাটা কি ঠিক হবে ভাই? যাকগে, যেতে দাও ওসব কথা। আমি যে টাকার কথা তোমাকে বলেছিলাম টাকাটা হাতে এসেছে। এই নাও আপাতত 5000, আরও দেব। বলতে বলতে সুখময় 5000 টাকার নোট ডক্টর সেনের দিকে এগিয়ে দিলেন। শেষ করলাম 6ষ্ঠ পর্ব। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে বলবেন, আমি তাতে উৎসাহ পাব। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দেবেন। পরম করুণাময় সকলের মঙ্গল করুন। নমস্কার।